সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা কথা বলবো প্যানিক ডিসঅর্ডার নিয়ে, এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক ডাক্তার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আজিজুল ইসলাম 1962 সালের ফেব্রুয়ারি মাসে নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1985 সালে সিলেট মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। স্যার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকে ধন্যবাদ। স্যার, প্যানিক ডিসঅর্ডার বলতে কি বোঝায় সেটি যদি একটু আমাদেরকে জানাতেন। আমরা কিন্তু হরহামেশাই প্যানিক হয়ে যাই, প্যানিকি লাগে, প্যানিকড, এই সমস্ত শব্দ কিন্তু আমরা হরহামেশাই উচ্চারণ করি। একদম। বিশেষ করে ইয়াং জেনারেশন কিন্তু আরো বেশি ইউজ করে। তারা দুই চারটা কাজ নিয়ে খুব ব্যস্ত হয়ে যায়, আর প্যানিক হয়ে গেছি তো, ব্যাপারটা এরকম আর কি। বাট প্যানিক ডিসঅর্ডার নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এটা একটা মনোরোগ। মনোরোগের দুইটা বড় ক্লাসিফিকেশন আছে, একটা হলো মাইনর মেন্টাল ডিসঅর্ডার, একটা মেজর। একটা গুরুতর, একটা কম গুরুতর। কম গুরুতর যেটা, সেটা নিউরোটিক ডিসঅর্ডারও বলে। তো সেটার মধ্যে একটা হলো প্যানিক ডিসঅর্ডার। এটা একটা উদ্বিগ্নতা জাতীয় সমস্যা, অ্যাংজাইটি ডিসঅর্ডারসের মধ্যে পড়ে। তো এইটা আমরা খুব সুন্দর করে ব্যাখ্যা করতে পারবো একটা শুধু শব্দ দিয়ে, একটা না, তিনটা শব্দ, অ্যাকিউট এপিসোডিক অ্যাংজাইটি। আচ্ছা, অ্যাকিউট মানে কি? আকস্মিক। আকস্মিক এবং গুরুতর। বিষয়টা অ্যাকিউট হলো আকস্মিক এবং গুরুতর, রাইট? তাহলে এই গুরুতর কিন্তু বিষয়টা হয়ে যায়। এপিসোডিক মানে পরে পরে আসে, আজকে হলো আরেকবার হয়তো কদিন পরে হবে, এরকম এপিসোড, রাইট, পর্বে আসে। অ্যাংজাইটি মানে উদ্বিগ্নতা। তাহলে খুব গুরুতরভাবে হঠাৎ করেই অ্যাংজাইটিটা হয় এবং সেটা এপিসোডিক, পর্ব করে আসে, তাহলে এটা হলো প্যানিক ডিসঅর্ডার। আচ্ছা, তো এটি হবার জন্য কি কোনো আসলে ফ্যাক্টর কাজ করে, বা কাদের বেশি হয়, বা কি দেখেছেন? সমাজের সব স্তরের ব্যক্তিদের, সব ক্লাসের ব্যক্তিদের, সব বয়সের ব্যক্তিদের এটা হতে পারে, বাট ইয়াং অ্যাডাল্টদের কিন্তু এটা খুব বেশি হয়। ইয়াং অ্যাডাল্ট, কিশোরী থেকে শুরু করে আমি 35 বছর 40 বছর পর্যন্ত বেশি হয়। বাট একেবারে ছোট অথবা এল্ডারলি, এদের সবচেয়ে কম হয়। বিকজ এল্ডারলিতে হয় বিকজ তারা তো জীবনের অনেক স্তর পার হয়ে এসছে, অতএব হঠাৎ করে অ্যাংজাইটি তাদের ডেভেলপ করে না। শিশু হয়তো বুঝেই না সেটা, কিন্তু মধ্যবয়স্ক যারা, ইয়াং যারা, তাদের মধ্যে বেশি হচ্ছে। মেয়েদের কিন্তু একটু বেশি হয়, ডাবল দেন দ্যাট অফ দ্য মেন। হ্যাঁ, মেন অনেক সময় মানুষ, ছেলেরা অনেক সময় তাদের উদ্বিগ্নতাটা প্রকাশ করতে চায় না। তারা মনে করে তাতে বোধহয় আমার পুরুষত্ব কমে গেল কিনা, ভাববে যে আরে ছেলে মানুষ, তোমার কি উদ্বিগ্নতা। সেই জন্য ছেলেদের হলেও এটা কম প্রকাশ পায়, মেয়েদের বেশি হয় আর কি। আর যদি আমরা কালচার, অ্যাক্রস দ্য কালচার দেখি, তাহলে যারা একটু আপার গ্রেড, যারা একটু বেশি বুঝে, তাদের মধ্যে এটা বেশি, বিকজ তারা অনেক বেশি সেন্সিটিভ থাকে, তাদের মধ্যে এটা একটু বেশি হয়। শিক্ষিতদের মধ্যে একটু বেশি, যারা কম শিক্ষিত তাদের চেয়ে শিক্ষিতদের মধ্যে একটা বেশি। পৃথিবীর সমস্ত জায়গা জুড়ে এটা হয়, এবং অ্যাবাউট 2.5%, 100 জনের মধ্যে 2.5, আড়াই জনের কোনো না কোনো এপিসোডে এই অ্যাকিউট এপিসোডিক অ্যাংজাইটি, দ্যাট ইজ প্যানিক ডিসঅর্ডার কিন্তু হয়। আচ্ছা, তো এই যে প্যানিক ডিসঅর্ডার, এটিতে যখন কেউ আক্রান্ত থাকবেন, তিনি সেটি কিভাবে বুঝতে পারবেন, বা তার শারীরিক কোনো উপসর্গ তিনি খেয়াল করবেন কিনা, এবং এটি তার কাজে কোনো প্রভাব ফেলে কিনা? ধন্যবাদ। আগে শেষের প্রশ্ন উত্তর দেই। কাজে প্রভাব ফেলবে, এবং যদি কোনো রোগ নির্ণয় করি আমরা, বিশেষ করে মানসিক রোগ, যেটাতে তার কাজে কর্মে ব্যাঘাত করে, পার্সোনাল, ব্যক্তিগত জীবনে, প্রফেশনাল, পেশাগত জীবনে, সামাজিক, সোশ্যাল, এই কাজগুলিতে যদি ব্যাঘাত ঘটে না, তখন এটা ডিসঅর্ডার বা রোগ হিসাবে আসে। প্যানিক ডিসঅর্ডার এরকম হয়। বাট আপনি যেটা বললেন যে প্যানিক ডিসঅর্ডার কিন্তু মানসিক রোগে ডাক্তারের কাছে যায় না, কারণ উপসর্গগুলি মূলত শারীরিক। আমরা যদি কার্ডিওভাস্কুলার, হার্টের কথা বলি, তাহলে কিন্তু প্রথমেই প্যানিক ডিসঅর্ডারে মনে হবে যে এই বোধহয় হার্টটা বের হয়ে গেল, এই বোধহয় হার্টটা থেমে গেল। এটা হতে পারে। আবার খুব পালপিটেশন, বুক ধরপড় 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 করতে থাকে। অনেক সময় বুকে চাপ দিয়ে রাখে, বুকে চাপ দিয়ে বুক শক্ত হয়ে গেল, পাথর চাপা দিয়ে রাখলো কেউ, এরকম একটা ভাব হয়। সেই সাথে সাথে যেহেতু পালপিটেশন হয়, সাথে সাথে সোয়েটিং হয়, অস্থিরতা বাড়ে খুব। অনেক সময় তার শ্বাসকষ্ট হয়,
মনের দম বন্ধ হয়ে গেল, এই বোধহয় মারা যাব। অনেক সময় মনে চকিং, কিছু আটকে আছে গলার মধ্যে, এরকম অনুভূতির সৃষ্টি হয়। আবার অনেক সময় যখন প্যানিক হয় তখন সে জেনেটিক ইউরিনারি কমপ্লেন, প্রস্রাব করে বারে বারে পেশাব করতে যায় অস্থিরতার জন্য। অনেকে আবার পায়খানাতেও যেতে পারে, ব্যাগ হয় বেশি বেশি করে, সেগুলি কিন্তু হতে পারে। নিউরোলজিক্যাল কোনো সমস্যা হয়, মাথা ঝিমঝিম করে, মাথা আটকে আসে, মাথা জাম হয়ে থাকে, মাথা আমাদের কাছে এসে বলে হ্যাং হয়ে যাচ্ছে মাথা, এরকম কমপ্লেন করে। আর কি টিংলিং হয়, ঝিমঝিম করে। আর হয় নামনেস, অনেক সময় মনে হয় যে হাত পা অবশ হয়ে গেছে, শীতল হয়ে গেছে, এরকম হয়। এবং সোয়েটিংয়ের কথা আগেই বলেছিলাম, এই সোয়েটিংটা এরকম হয় যে অনেক সময় হাত পা ঘেমে শরীর ঠান্ডা হয়ে যায়। সাধারণত তাহলে দেখা গেল কোনটাই কিন্তু মানসিক লক্ষণ নিয়ে আসে নেই, সবগুলো কিন্তু শারীরিক লক্ষণ নিয়ে আসছে। সুতরাং তারা কিন্তু সরাসরি আমার কাছে যায় না, সাইকিয়াট্রিস্টের কাছে যায় না, মানসিক রোগ বিশেষজ্ঞর কাছে যায় না। মোস্ট অফ দ্য কেসে কিন্তু এই যে হার্টের বিষয়টি বললাম, সেই জন্য সে কার্ডিওলজিস্টের কাছে যান। ওই যে শ্বাস বন্ধ হয়ে যায়, সে কিন্তু রেসপিরেটরি মেডিসিনের কাছে যায়, বক্ষব্যাধি বিশেষজ্ঞের কাছে যায়। এই যে মাথায় ঝিমঝিম করে, তারা কিন্তু এই যে অবশ হয়ে যায়, সেই জন্য তারা কিন্তু নিউরোলজিস্টের কাছে যায়। আবার যার বেশি বেশি প্রস্রাব লাগে বা এরকম হয়, সে কিন্তু গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যায়। সুতরাং সাইকিয়াট্রিস্টের কাছে কিন্তু পরে যায়, যেহেতু মূলত উপসর্গগুলি শারীরিক হয়, সেই জন্য সেইভাবে যায়। এখানে মনে হয় একটা কথা বলছি, যে একটা হলো প্যানিক অ্যাটাক আর একটা হলো প্যানিক ডিসঅর্ডার। যদি হঠাৎ করে কারো এরকম হয়, একটি অ্যাটাক হয়, তাহলে কিন্তু আমরা এটা প্যানিক অ্যাটাক বলবো। বাট এক মাসের মধ্যে তার যদি আরেকটি অ্যাটাক হয়, মানে দুইটি অ্যাটাক হয়, অথবা একটি অ্যাটাকের পর যদি কোনো ব্যক্তি মনে করেন যে এটা আমার হতে পারে, আবার হন্টিং করে থাকে, সেটা নিয়ে ভয়ে থাকে, সেইটা নিয়ে অস্থির থাকে এবং ভাবে যে আবার বোধহয় হয়ে যাবে, এবং এটার জন্য সে দেখা গেল কিছু কাজকর্ম সীমিত করে ফেলতেছে। মনে করেন রাস্তায় তার এই প্যানিক অ্যাটাকটা হয়েছিল, রাস্তাটা সে অ্যাভয়েড করতে চায়, বাসের মধ্যে হয়েছিল, বাসটাতে আর উঠতে চায় না। তো এরকম যদি হয় না কারো ক্ষেত্রে, তাহলে কিন্তু আমরা এটাকে বলবো প্যানিক ডিসঅর্ডার। অথবা একের অধিক যদি এক মাসে হয়, তাহলে আমরা প্যানিক ডিসঅর্ডার বলবো। আচ্ছা, তো এই যে সিমটমসগুলো আপনি বলেছেন, এবং এটির নিশ্চয়ই তো মানসিক একটি অবস্থা থেকে এটি তৈরি হচ্ছে, অর্থাৎ কোনো অর্গান ভিত্তিক আন্ডারলাইন কোনো ডিজিজ তারা হয়তো খুঁজে পাচ্ছেন না। তো আপনার কি মনে হয় যে এটি ডায়াগনোসিসের ক্ষেত্রে কি আসলে ডিলে হয়ে যায় কিনা, বা আমরা কি ভাবি কিনা প্যানিক ডিসঅর্ডারের কথা? এক্স্যাক্টলি, ডায়াগনোসিসের ক্ষেত্রে ডিলে হয়ে যায়। বিকজ আমি যেটা বলছিলাম যে কেউ কার্ডিওলজিস্টের কাছে যান, কেউ বক্ষব্যাধি, কেউ নিউরোলজিস্টের কাছে যান। সুতরাং তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করেন, এবং এটি স্বাভাবিক। কারণ আপনি তো একটা রিস্ক নিতে পারেন না যে হার্টের রোগ হয়ে গেল, এই রিস্কটা তো নেওয়া যাবে না। ন্যাচারালি কার্ডিওলজিস্ট তো পরীক্ষা নিরীক্ষা করবেন, পরীক্ষা নিরীক্ষা করে এই জন্য ডায়াগনোসিসটা এক্সক্লুডিং মেথড, রাইট, এক্সক্লুড করছি যে আমরা হার্টে কোনো রোগ নাই, আমরা দেখছি যে কোনো রেসপিরেটরি ডিজিজ নাই, বক্ষব্যাধির রোগ নাই, বা আমরা নিউরোলজি রোগ নাই, এটা কনফার্ম কিন্তু করতে হবে, এবং কনফার্ম করে তারপরে সাইকিয়াট্রিস্টের কাছে আসছে। সুতরাং এই প্রসেসটা কিন্তু ডিলেডই হচ্ছে। বাট হাউএভার আরেকটু কথা বাদ ছিল, এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যেতে পারে, বিকজ অনেকটা হাইপারথাইরয়েডিজম, থাইরোটক্সিকোসিস, থাইরয়েডের রোগ, এন্ডোক্রাইন, সেটার জন্য কিন্তু হতে পারে এরকম লক্ষণ। ডায়াবেটিসের, বেশি ডায়াবেটিস হলে, সুগার বেশি হলে বা সুগার কমে গেলেও কিন্তু এরকম লক্ষণ হতে পারে। সুতরাং তার ডায়াবেটোলজিস্টের কাছেও কিন্তু যেতে পারে। এই প্রত্যেকটা জায়গা থেকে যারা যাদের কাছে যাবে, তারা এক্সক্লুড করে দিবে যে এটা অর্গানিক নেই, মানে এটি এই কারণে হচ্ছে। তবে এই অর্গানিক শব্দটা একটু ব্যতিক্রম আছে কথাটার মধ্যে, এই জন্য একসময় মনে করা হতো যে এগুলি অনেকটা বায়োবিও টাইপ ব্যাপার ছিল আর কি, বাট ইট ইজ নট লাইক দ্যাট। দেয়ার ইজ ডেফিনিট কজ, ডেফিনিট। ব্রেইনের যে কেমিক্যাল সিস্টেম আছে না, সেই কেমিক্যাল সিস্টেমে ব্যত্যয় করে কিন্তু ওই সময়। বিশেষ করে প্যানিকের কথা যখন আমরা বলছি, নর এড্রিনালিন, এড্রিনালিন, কোর্টিসল, এগুলি যে কেমিক্যালস আছে, হরমোন আছে, সেগুলির মধ্যে কিন্তু ব্যত্যয় ঘটে, তা না হলে কিন্তু এটা হবে না। সুতরাং আলটিমেট অর্গানিক শব্দটা আর এখন আমরা ইউজ করতে চাই না। আরেকটু যদি আমি বলি, ব্রেনের কিছু সার্কিট আছে, সেই সার্কিট, যে সার্কিটটা মানুষের আবেগ নিয়ন্ত্রণ করে, এবং যে সার্কিটটা মানুষের যে বুক ধরপড়, যেটা অটোনমিক সিস্টেম বলি আমরা, সেটা নিয়ন্ত্রণ করে, সেখানেও কিন্তু ব্যত্যয় ঘটে। সুতরাং এই অর্গানিক শব্দটা এখন আমরা ওইভাবে ইউজ করছি না। আমরা আগে হয়তো ভাবতাম, আপনি যেটি বললেন যে বায়োবিও বা একটা অন্যরকম চিন্তা থাকতো, কিন্তু এখন সেটি খুঁজে পাওয়া গেছে সায়েন্টিফিক্যালি। এখন তাহলে একটু ম্যানেজমেন্টের দিকে আমরা চলে আসি, যে এই সমস্যাটিকে আসলে কিভাবে আমরা ম্যানেজ করতে পারি। হ্যাঁ, সবটাই তো ম্যানেজ করতে হবে, আমাদের ম্যানেজ করাটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। চিকিৎসক হিসাবে এটাই আমাদের মূলত কর্তব্য এবং দায়িত্ব।
ডায়াগনোসিস করার পরে। সাইকিয়াট্রির মানসিক রোগের সকল ম্যানেজমেন্ট 3টা ভাগে আমরা ভাগ করি। একটা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট, একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট, একটা সোশ্যাল ট্রিটমেন্ট। বায়োলজিক্যাল ট্রিটমেন্টে ডাক্তার হিসেবে আমাদের সেটি বা সাইকিয়াট্রিস্ট হিসেবে সেই জায়গাটায় আমাদের ফোকাস থাকে আর কি। প্যানিক ডিসঅর্ডার সেটা আসার কথা হলো যে চিকিৎসায় খুব ভালো ফল পাওয়া যাবে, সুতরাং চিকিৎসা করাটা খুব উচিত হবে এবং সাইকিয়াট্রিস্ট কিন্তু খুব ভালো করে চিকিৎসা করতে পারবেন। আমাদের দেশে অনেক রকম ওষুধ আছে যেগুলি আমরা ইউজ করি প্যানিক ডিসঅর্ডার জন্য। একটি অ্যান্টি ডিপ্রেসেন্ট মেডিকেশন, আসলে ডিপ্রেশনের চিকিৎসা হয় কিন্তু এটা দিয়ে প্যানিক ডিসঅর্ডারও চিকিৎসা হয়। একটি এনজিওলাইটিক উদ্বিগ্নতার চিকিৎসা করি আমরা, যে ওষুধ দিয়ে সেইটাতেও এটার চিকিৎসা করা যায়। কিছু কিছু যেটা কার্ডিওভাস্কুলার বলছিলাম আমরা, কার্ডিওলজিস্টরা ব্যবহার করে সেরকম কিছু মেডিসিন আছে সেগুলি ব্যবহার করা হয়। তাহলে 3টা গ্রুপের ওষুধ মূলত বলছি আমরা যেটা প্যানিক ডিসঅর্ডার ব্যবহার করা যায় এবং করে কিন্তু ভালো ফল পাওয়া যায়। আমরা ওষুধের স্পেসিফিক নাম না বলি, তবে আরও কিছু কথা যদি বলি, আবার ঘাবড়ানোর কারণে এই ওষুধ খেয়ে শুধু ঘুমাবে সেরকম কিন্তু কিছু না, সুতরাং এটাও কিন্তু একটা হিসাব করতে হবে আমাদেরকে। আর সাইকোলজিক্যাল যে ট্রিটমেন্টটা না, সেটা আরেকটা খুবই ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট। সেটা হলো প্যানিক যে ব্যক্তি হয় তার কিন্তু একটা অ্যাংজাইটি ডেভেলপ করার, উদ্বিগ্নতা ডেভেলপ করার একটা চান্স থাকে তার মধ্যে সবসময়। সে কিন্তু আগে বলছিলাম যে সেন্সিটিভ থাকে একটু বেশি, সুতরাং এই সেন্সিটিভিটি যদি আমি কমাতে পারি, উদ্বিগ্নতাটা যদি কমাতে পারি, তাহলে কিন্তু প্যানিক হবে না। সেই ক্ষেত্রে এক্সারসাইজ খুব ভালো রোল প্লে করতে পারে, যেটা আমরা করি না সাধারণত, ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। একটু ইয়োগা যদি করা যায়, যোগ ব্যায়াম, একটু মেডিটেশন যদি করা যায়, সেগুলো কিন্তু শরীর রিল্যাক্স করে, মনকে রিল্যাক্স করে। শরীর মন যখন রিল্যাক্স হয় তখন আর এই উদ্বিগ্নতাটা ওইরকম হয় না এবং প্যানিকও কিন্তু হয় না। সুতরাং এই জিনিসগুলি কিন্তু আমাদের করতে হবে। যে কাজটাতে ভালো লাগার বিষয়টি আছে সেই কাজটা করতে হবে। প্যানিক যার হয় সে কিন্তু বুঝতে পারে এই বোধহয় আমার হলো, অথবা সে কিন্তু আগের থেকে একটা তার আঁচ করতে পারে। ওই সময় যদি একটু প্লেজারেবল অ্যাক্টিভিটিস করা যায়, একটু ভালো লাগার কাজগুলি করা যায়, তাহলে কিন্তু প্যানিকটা নাও হতে পারে। ওই সময় যদি একটু ডিপ ব্রিদিং এক্সারসাইজ, লম্বা শ্বাসে একটা ব্যায়াম করা যায়, তাহলে কিন্তু প্যানিকটা নাও হতে পারে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদের মনোযোগ যদি আমরা দিতে পারি না, তাহলে কিন্তু ভালো হয়। আর সোশ্যাল সিস্টেমে যখন সে প্যানিকে বেশি ভোগে, তখন তাকে একটু সাপোর্ট দেওয়া, তাকে বোঝানো জিনিসটা যে এটা মহা কোনো অসুবিধা না, এটাতে আপনি মরে যাবেন না, এটা হার্টের কোনো রোগ না বা আর কোনো রোগ না, সুতরাং এটা কিন্তু চিকিৎসা করা সম্ভব, আপনি কিন্তু ভালো থাকবেন, আপনি একটু শক্ত থাকুন, আপনি এই চর্চাগুলি করুন, আর ওষুধ তো আছেই। আমি বললাম একেবারে চমৎকারভাবে আমাদেরকে বুঝিয়ে বলেছেন ম্যানেজমেন্টটি। স্যার, আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখে আসবো প্লিজ। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের এ পর্যায়ে চলুন দেখে নেই খাদ্যের বিভিন্ন পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ডিপ্রেশনে ভুগলে আমাদের কোন ধরনের খাবারগুলো খেলে আমরা এর থেকে মুক্তি পেতে পারি, এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আসলে আমাদের অনেক কিছু ব্যাপার আছে যেটা আমাদের ইন্টার কানেক্টেড। যেমন আমরা যখন ডিপ্রেশনে থাকি তখন যদি আমরা প্রচুর পরিমাণে সুগারি খাবার, প্রসেসড ফুড, প্যাকেট জাতীয় খাবার, এই ধরনের যদি রিচ ফুডগুলো আমরা খেয়ে থাকি, তখন কিন্তু দেখা যায় এগুলো আমাদের আরও বেশি এই প্রবলেমটাকে বাড়িয়ে দিতে পারে। এরপরে আমরা আসি যে কিছু কিছু ব্যাপার আছে, যেমন আপনার গাট ব্যাকটেরিয়া বা গাট যে হেলথ, সেটা যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনার ব্রেন হেলথেরও কিন্তু কিছু এখানে ইমব্যালেন্স হতে পারে। তাই অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে যে আপনার গাট হেলথটাকে ঠিক রাখার জন্য। তাই আমাদের অবশ্যই গাট হেলথ ঠিক রাখার জন্য প্রোবায়োটিক রিচ যে খাবারগুলো রয়েছে, যেমন আমাদের দই বা প্রোবায়োটিক যে ড্রিঙ্কগুলো রয়েছে, সেগুলো কিন্তু অনেক উপকারী। এগুলো যদি আমরা খাদ্য তালিকায় রাখি তাহলে আমাদের গাট হেলথ ভালো থাকবে, এবং পাশাপাশি গাট হেলথ ভালো থাকার জন্য কিন্তু আমাদের ব্রেইন যে হেলথ, সেটাও কিন্তু ভালো থাকবে। এছাড়াও কিন্তু আমাদের কিছু কিছু খাবার রয়েছে যেগুলো আমাদের ডিপ্রেশন থেকে দূরে রাখতে বা আমাদের মেন্টাল হেলথ ভালো রাখতে সাহায্য করে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের বাদাম। বাদাম কিন্তু অনেক পুষ্টিকর একটি খাবার, যেখানে ওমেগা 3, ওমেগা 6 রয়েছে, যেটার মধ্যে ইপি এবং ডিএইচএ রয়েছে, এবং এগুলোর মধ্যে ইসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড যেগুলো কিন্তু থাকার কারণে কিন্তু আমাদের, বিশেষ করে ইসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এই জাতীয় উপাদানগুলো কিন্তু আমাদের ব্রেইন ফাংশনের জন্য অনেক উপকারী। এবং বাদাম ছাড়াও কিন্তু ফ্ল্যাক্সিড, চিয়া সিড, এগুলোর মধ্যেও কিন্তু এই উপাদানগুলো পাওয়া যায়। পাশাপাশি সামুদ্রিক মাছও কিন্তু আমাদের ব্রেইন হেলথ বা মেন্টাল হেলথের জন্য অনেক উপকারী। এবং চেষ্টা করতে হবে আমাদের প্রতিদিন ফ্রেশ যে শাকসবজি সেগুলো খাদ্য তালিকায় রাখার জন্য, কারণ এই শাকসবজির মধ্যেও কিন্তু আমরা যে ধরনের পুষ্টি উপাদানগুলো পেয়ে থাকি সেগুলো আমাদের মেন্টাল হেলথের জন্য খুব ভালো।
তাই যখন আপনি এ ধরনের ডিপ্রেশনে ভুগবেন বা এ ধরনের সমস্যায় ভুগবেন, অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে ঘরে তৈরি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর যে খাবারগুলো রয়েছে সেগুলো আপনার খাদ্য তালিকায় রাখা, এবং যে ধরনের টিপসগুলো বলেছি, যে বিশেষ খাবারগুলো, সেগুলো সেই খাবার বা সেই সময়গুলোতে আপনার প্রতিদিন রাখা। তাহলে দেখা যাবে যে আপনার যেই মানসিক যেই প্রবলেম বা যে মেন্টাল হেলথের যে প্রবলেমটা বা ইমব্যালেন্স হচ্ছে, সেখানে কিন্তু কিছুটা হলেও আপনি ইমপ্রুভ হতে পারে। এবং পর্যাপ্ত পরিমাণে আপনাকে পানি গ্রহণ করতে হবে এবং পর্যাপ্ত আপনাকে ঘুমের প্রয়োজন রয়েছে, তাহলে আপনার মেন্টাল হেলথ বা ডিপ্রেশন থেকে আপনি দূরে থাকতে পারবেন। স্যার, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। সব শেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? জি, ধন্যবাদ। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। প্রথম পরামর্শ হলো যে প্যানিক ডিসঅর্ডারে কেউ প্যানিক হবেন না, রাইট? আপনি উদ্বিগ্নতা জনিত রোগ, তো আপনি আর বেশি উদ্বিগ্নতা হওয়ার দরকার নেই। আপনি কিন্তু এটা একটা ভালো চিকিৎসা পেতে পারেন, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই রোগের চিকিৎসা করলে কিন্তু আপনি ভালো হয়ে যাবেন। আপনার লাইফস্টাইলের কিছু পরিবর্তন করে কিন্তু প্যানিক থেকে আপনি বেঁচে থাকতে পারেন। যে কথাগুলো আমি আগে বলছিলাম, যে একটু রিল্যাক্সেশন করা যায় কিভাবে জীবনে কেমনে এই অনেক উদ্বিগ্নতা থেকে আলাদা থাকা যায়, সেটা একটু ভাল লাগার বিষয়টি, যেটা সেটাইটি, প্রশান্তির বিষয়টি, সেটি কিন্তু একটি ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমি যদি গান করি না, আমি যদি কবিতা শুনি, কবিতা পড়ি, আমি যদি নফল নামাজ পড়ি, আমি যদি একটু তসবিহ জপি, তাহলে কিন্তু প্যানিক আর হবে না। আচ্ছা, এই স্যাটাইটিটা, প্রশান্তিটা যদি মনের মধ্যে ধারণ করি, তাহলে কিন্তু এই উদ্বিগ্নতাজনিত রোগগুলি অনেক কমে যাবে। সুতরাং এইগুলি যেন আমরা চর্চা করি। আমি বলেছিলাম রিল্যাক্সেশনের কথা, যেখানে মেডিটেশন বলছি, ইয়োগা বলেছি, এক্সারসাইজের কথা বলেছি, হাঁটার কথা বলেছি। তারপরে আমরা কিন্তু এই কথাগুলি বললাম, এগুলি হবির চর্চা যদি করি। আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, একটু আগে আপনার যেটা দেখাচ্ছিলেন যে পুষ্টির বিষয়টি, নিউট্রিশনের বিষয়টি, কিছু খাবার কিন্তু আপনাকে প্যানিক থেকে, আপনি কিন্তু কফি, ক্যাফিন, স্মোকিং, অন্য কোনো ড্রাগ, বিশেষ করে গাঁজা, ইয়াবা, এই সমস্ত থেকে দূরে থাকতে হবে। এগুলি কিন্তু উদ্বিগ্নতা তৈরি করে, সাথে সাথে প্যানিকও করে। সুতরাং এগুলি থেকে দূরে থাকতে হবে। যারা অনেক কফি খান, তারা আমি বলবো যে না, কফি কম খেতে হবে, রাইট? আজকাল তো আরও অনেক রকম কি গ্রিন টি আছে, সেগুলি ইউজ করা যেতে পারে, বাট ক্যাফিন জাতীয় পদার্থ, স্মোকিং, এগুলি সবচেয়ে কম করতে হবে। এইভাবেও কিন্তু আমরা ভালো থাকতে পারি। একেবারে চমৎকার কিছু তথ্য এবং পরামর্শ আমাদেরকে দিয়েছেন স্যার। অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল প্যানিক ডিসঅর্ডার নিয়ে। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শগুলো আপনাদের অনেক উপকারে আসবে। চলুন এই পর্যায়ে দেখে নিই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আমরা কিন্তু জন্মের পরেই আমাদের প্রথম দরকার বেঁচে থাকার জন্য খাদ্য। একদম। খাদ্যের পরে আমাদের আশ্রয়, তারপরে হলো বস্ত্র, তারপরে আমাদের শিক্ষা, চিকিৎসা, সব কিছু পরে। কাজেই খাদ্যটা আমাদের জীবনকে পরিচালনা করার জন্য, একদিকে যেমন আমাদের যে শক্তি আমাদের কাজ করার জন্য, সেটার জন্য যেমন খাদ্যের দরকার, দ্বিতীয়ত আমাদের যে গঠন আছে শারীরিক, প্রত্যেকটা গঠনের জন্য আমাদের খাদ্যের দরকার। এবং এই খাদ্যের সাথে আমাদের অনেক রোগেরই সম্পর্ক আছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।